পুষ্পিতা, এটা আবার কোন ধরনের নাম? আপনি কি পাগল হয়ে গেছেন? জ্যাক? নো, আমার কাছে তো এই নাম ভালো লাগে, পি। পুষ্পিতা, উফ। পুষ্পিতা এইভাবে রাখতে দেখে জ্যাক চলে গেল। পুষ্পিতা শার্টের কলার ধরতে যেয়ে ধরল না, রাগে গজগজ করতে করতে চলে গেল। আমার চোখ দিয়ে শুধু পানিই পড়ে যাচ্ছে, থামতে চাচ্ছে না। ছোট সাহেব আমার হাতটা ধরলেন, আমার চোখের পানি মুছে দিলেন, আমার দুই গালে হাত দিয়ে বলতে লাগলেন, প্রান্তিক, কিছু একটা হলে তুই এভাবে কান্না করছিস কেন? আমি আমি তো আর বেশি দিন বাঁচব না, তো কি করব? কান্না করা ছাড়া আর কি উপায় আছে বলুন ছোট সাহেব? প্রান্তিক, চুপ, একদম চুপ, কিচ্ছু হবে না তোর। আমি তোর কিছু হতে দিব না, আর অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু? প্রান্তিক, কোনো কিন্তু না, এখন আর কান্না না। অনেক অতিথি এসেছে, কী ভাববেন ওনারা? মুখে হাসি, আমি ঠিক আছে। রাত হয়ে গেছে, সবাই যার যার মতো খেয়ে দিয়ে যার যার রুমে চলে গেছে। আমি চলে গেছি, কিন্তু ছোট সাহেব এখনও নিচে রয়েছে। আমি সব গহনা খুলতে লাগলাম, কিন্তু হার কিছুতেই খুলতে পারছি না। ছোট সাহেব কখন যে রুমে চলে এসেছে খেয়াল করিনি। আমি চেষ্টা করেই যাচ্ছি। উনি আমাকে বলতে লাগলেন, প্রান্তিক, কী হয়েছে? তুই এমন করছিস কেন? ছোঁয়া, এই হার কিছুতেই খুলতে পারছি না। প্রান্তিক, আমি কি হেল্প করতে পারি? ছোঁয়া, আপনি? না না। প্রান্তিক, ছোঁয়া, কোনো কথা নয়, এইদিকে আসতে বলেছি। আমি বাধ্য হয়ে ওনার কাছে গেলাম। উনি হারটা খুলে দিলেন। উনি আমার পিঠে স্পর্শ করলেন। আমি সাথে সাথে কেঁপে উঠলাম। আমি ওনার দিকে ঘুরে তাকালাম। উনি বলতে লাগলেন, প্রান্তিক, সরি, খোলার সময় হাত লেগে গেছে। আমি ওইসব ছেলেদের মতো না। ছোঁয়া, আমি জানি। প্রান্তিক, কী জানিস তুই আমার সম্পর্কে? ছোঁয়া, কিছু না। প্রান্তিক, কিছু না বললে হয়? তুই জানিস কিছু, বল। ছোঁয়া, বললাম তো কিছু জানি না। এই কথা বলে চলে যাচ্ছিলাম, উনি আমার হাতটা টেনে ধরলেন, এক টান দিয়ে ওনার কাছে নিলেন। আমি লজ্জায় মুখ লুকিয়ে নিলাম। উনি ওনার মুখটা আমার আরও কাছে নিয়ে আসছেন। আমি লজ্জা পেয়ে মুখটা লুকিয়ে নিলাম। উনি আমার কপালে একটা কিস করলেন। আমি সাথে সাথে চোখ খুলে ফেললাম। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রয়েছি, উনিও আমার দিকে তাকিয়ে রয়েছেন। উনি আমাকে বলতে লাগলেন, প্রান্তিক, জোর করে কারো সাথে কোনো কিছু করতে চায় না, কারণ জোর করে ভালোবাসা হয় না, আর পাওয়া যায় না। ওটা তো ভালোবাসা নয়, ওটা পাগলামো। আমি ওনার কাছ থেকে নিজেকে ছুটিয়ে নিয়ে জানলার পাশে দাঁড়ালাম। উনি আবার বলতে লাগলেন, প্রান্তিক, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ো। সি। আমি নিচে বিছানায় তৈরি করতে লাগলাম। উনি আমাকে আটকে দিয়ে বলতে লাগলো, নিচে কেন বিছানা করছিস? কালকে রাতেই তো আপনি বললেন আমাকে নিচে শুতে। কালকে রাতে রাগের মাথায় বলে ফেলেছি, আজকে বলছি বেডে শো। ঠিক আছে। উনি শুয়ে পড়লেন। আমি লাইটটা অফ করে শুয়ে পড়লাম। সকাল সকাল ঘুম ভেঙে গেছে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে মাথা ব্যথা করছে। মাথা ব্যথা একদম সহ্য করা যাচ্ছে না। আমি আস্তে আস্তে করে নিচে নামতে লাগলাম। নিচে নেমে এসে সোফায় বসে পড়লাম। কেমন জানি লাগছে। একে একে সবাই নিচে নামতে লাগলো। আপু আমাকে এইভাবে মাথায় হাত দিতে বসে থাকতে বলতে দেখেও লাগলো, কাজল, কি হয়েছে? এইভাবে মাথায় হাত দিয়ে বসে রয়েছিস কেন? ছোঁয়া, সেই সকাল থেকে মাথাটা ব্যথা করছে, কেমন জানি লাগছে। কাজল, তাহলে নিচে নামলি কেন? উপরে যা, রেস্ট নে। ছোঁয়া, জি আপু। আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি উনি রেডি হয়ে গেছেন। আমাকে দেখে একটা হাসি দিলেন, আমিও একটা হাসি দিলাম। আমি কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাথা ঘুরিয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে বেডে আবিষ্কার করলাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার সাথে কী হয়েছিল। দেখি সবাই টেনশন আছে, সবাই বলাবলি করছে, মা কী হয়েছে মেয়েটার সাথে? কিছুই তো বুঝতে পারছি না। আমার টেনশন হচ্ছে। বাবা বলল যে কালকে অপারেশন করতে হবে, ওর হাতে সময় খুব কম। পুষ্পিতা, মা বাবা, ছোটো ভাবির জ্ঞান ফিরেছে? তুই ঠিক আছিস তো? মা, আমি ঠিক আছি, কিন্তু ছোট সাহেব কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। কাজল, প্রান্তিক, আসলে আমি, কোথায় গেছেন উনি? পুষ্পিতা, ছোট ভাইয়া বাইরে গেছেন। আমি, পুষ্পি, ওনাকে ভিতরে পাঠিয়ে দাও না, আমি ওনার সাথে কথা বলতে চাই। পুষ্পিতা, ঠিক আছে ছোটো ভাবি। পুষ্পিতা বাইরে চলে গেল ছোট সাহেবকে ডাকতে। পুষ্পিতা ছোট সাহেবকে বলছে, ছোট ভাইয়া, ছোটো ভাবির জ্ঞান ফিরেছে, তোমার সাথে কথা বলতে চাই। আমি যাচ্ছি। উনি ভিতরে আসলেন। ওনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, আমারও চোখ দিয়ে পানি পড়ছে। বাবা হঠাৎ করে বলে উঠলেন, তোরা দুজনে কথা বলুক, আমরা বাইরে যাচ্ছি। সবাই বাইরে চলে গেল। ছোট সাহেব আমাকে বলছেন, প্রান্তিক, আমি যে তোর কষ্ট কিছুতেই দেখতে পাচ্ছি না। প্রান্তিক, ছোঁয়া, কেন? প্রান্তিক, তুই যখন কষ্ট পাস তখন মনে হয় সেই কষ্টটা আমি পাচ্ছি। আমি তোকে হারাতে চাই না ছোঁয়া, আমিও আপনার থেকে দূরে থাকতে পারবো না। আমি যে আপনাকে খুব ভালোবাসি প্রান্তিক, আমি যে তোকে খুব পাগলের মতো ভালোবাসি। তুই ব্যাস তাড়াতাড়ি ঠিক হয়ে যা। আফজাল সাহেব আর ফারাজ সাহেব একে অপরের সাথে কথা বলছেন। ফাহাদ, আমার মেয়েটা কি ঠিক হয়ে যাবে আফজাল? আমি আমার মরিয়মের মতো আমার মেয়েটাকে হারাতে চাই না। আফজাল,
চিন্তা জানি, চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। প্রান্তিক তো ওর কোনো ক্ষতি হতে দিবে না, ঠিক সুস্থ করে দেবে। ফাহাদ, আমার মেয়েটার জন্য তুই এত চিন্তা করিস যে নিজের ছোট ছেলের সাথে বিয়ে দিয়ে দিলে? আফজাল, ছোঁয়া তো আমার মেয়ের মতো। ফাহাদ, ছোটোবেলায় ওকে কানাডা নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওই শত্রুদের জন্য ওকে নিয়ে যেতে পারিনি। আফজাল, ওরাই তো মরিয়মকে মেরেছে। ওরা ভেবেছে যে মরিয়মের সাথে ওর সন্তানটা মারা গেছে, কিন্তু না, ও বেঁচে ছিল, এখন আমার সাথেই থাকে। ফাহাদ, কিন্তু আমার যে ভয় করছে, ওরা যদি জেনে যায় আমার মেয়ে বেঁচে আছে। আফজাল, চিন্তা করিস না, কিছুই হবে না, অন্তত আমার ছেলেটার কিছু হতে দিবে না। ফাহাদ, জানি, বিয়ে করার আগে এর জন্যই তো প্রান্তিক সবসময় এত বকা দিত আমার মেয়েটাকে, যাতে আমার মেয়েটা বাঁচতে পারে। কিন্তু একই হলো আমার মেয়েটার, আমার মেয়েটার কিছু হলে আমি বাঁচতে পারবো না। আফজাল, ফাহাদ, চিন্তা করছিস না, কিচ্ছু হবে না ছোঁয়াত। ফাহাদের কথা জ্যাক পিছন থেকে শুনছিল, আর জ্যাকের চোখ দিয়ে পানি পড়ছিল। আফজাল খেয়াল করলো জ্যাক পিছনে দাঁড়িয়ে ওদের কথা শুনছে। আফজাল হঠাৎ করে বলে উঠল, আফজাল, জাকির। পিছন ফিরে তাকালো, জ্যাককে দেখে অবাক, আর কাঁদতে লাগলো। জ্যাক কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলো, জ্যাক, ড্যাড, তুমি এটা কি করতে পারলে? 18টা বছর ধরে আমার কাছ থেকে আমার ছোট্ট বোনকে দূরে রেখেছো তুমি। তুমি জানতে আমার বোন এখানে ছিল, আর তুমি আমাকে একবারও বললে না? এই কাজটা তুমি কি করে করতে পারলে? ফাহাদ, ওকে বাঁচাতে চেয়েছি ওদের হাত থেকে, এর জন্য আমাদের কাছ থেকে এতটা দূরে। জ্যাক, অন্তত আমাকে বলতে পারতেন, এর জন্য আমি আপনাকে কখনোই ক্ষমা করতে পারবো না। ফাহাদ, জাকির কথা শুনে আমার জ্যাক দৌড়ে ওদের কাছে গেল। ওরা ডাক্তারের সাথে কথা বলছে। ফাহাদ আর আফজাল ওইখানেই আসলো। প্রান্তিক ভিতর থেকে বাইরে বেরোলো। জ্যাক ডাক্তারকে বলছে, জ্যাক, ডাক্তার, প্লিজ আমার বোনটাকে বাঁচিয়ে দিন, ওকে সুস্থ করে দিন, অপারেশন যত তাড়াতাড়ি সম্ভব শুরু করুন। রাশেদ, জি। রাশেদ ওইখান থেকে চলে যাচ্ছিল। জ্যাক কান্না করেই যাচ্ছে। আমিনা হঠাৎ করে বলে উঠল, আমিনা, ওর বোন মানে? কিছুই বুঝলাম না। আফজাল, ছোঁয়া ফাহাদের মেয়ে। আমি তোমাদের কাছ থেকে এটি লুকিয়ে রেখেছিলাম, এই কথাটা। এমনকি ছোঁয়ার কাছ থেকে শুধু এই কথাটা প্রান্তিক জানতো। এখন জাকির এই কথাটা জেনে গেছে। তোমার কাছ থেকে এই কথাটা এখন লুকিয়ে রেখে লাভ কি? এই কথা শোনার পর কেউ আর কোনো কিছু বলল না। সবাই কান্না করে যাচ্ছে। ফাহাদ সাহেব শান্ত হয়ে বসে থাকতে পারছেন না, মেয়ের জন্য ছটফট করছেন। জ্যাক বসে বসে চোখের পানি ফেলছে। প্রান্তিক চেয়ারে চুপ করে বসে রয়েছে, কোনো কথাই বলছে না। প্রান্তিকের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। ছোঁয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো, বাইরে বসে রয়েছে। জাকির এখনও কান্না করছে। পুষ্পিতা জাকিরের পাশে বসলো। পুষ্পিতা জাকিরকে বলছে, পুষ্পিতা, কান্না করবেন না, কিছু হবে না ছোটো বাবের, একদম ঠিক হয়ে যাবে। জাকির পুষ্পিতাকে জড়িয়ে ধরলো। জাকির পুষ্পিতাকে বলছে, জাকির, কি যেন হয় পি? প্রান্তিক চুপচাপ বসে রয়েছে। প্রান্তিক মনে মনে বলছে, প্রান্তিক, আমার ছোঁয়াকে বাঁচিয়ে দাও তুমি আল্লাহ, পারলে তুমি আমার প্রাণ নাও, তবুও বাঁচিয়ে দাও। লাইটটা অফ হয়ে গেছে। সবাই উঠে দাঁড়ালো। ডাক্তার বের হলো। সবাই ডক্টরকে বলছে, ছোঁয়া ঠিক আছে তো? রাশেদ, অপারেশন সাকসেসফুল। সবার মুখে হাসি ফুটলো, শুধু এখনও ছোঁয়ার জ্ঞান ফেরা ফেলা। কিছুক্ষণ পর ছোঁয়ার জ্ঞান ফিরল। সবাই ছোঁয়ার সাথে দেখা করতে গেল। ফাহাদ ছোঁয়ার পাশে যেয়ে বসলো। ফাহাদ ছোঁয়াকে বলছে, ফাহাদ, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকর, আমার মেয়েটাকে তুমি বাঁচিয়ে দিয়েছো। ছোঁয়া অবাক হয়ে তাকিয়েছে, কিছুই বুঝতে পারলো না। ছোঁয়া বলে উঠলো, মানে? আমি কিছুই বুঝতে পারছি না। আফজাল, ছোঁয়া, এ তোমার বাবা। ছোঁয়া, বাবা? আপনি আমার বাবা? তাহলে এতদিন আমার কাছ থেকে দূরে ছিলেন কেন? কেন আমাকে নিতে আসেননি? ফাহাদ, ওই শয়তানগুলোর হাত থেকে তোমাকে বাঁচাতে চেয়েছিলাম, তাই তোমাকে আমার কাছ থেকে দূরে রেখেছি। ছোঁয়া, কে? ফাহাদ, আজকের দিনে ওই শয়তানটার নাম উচ্চারণ করতে চাচ্ছি না। ছোঁয়া, বাবা। ছোঁয়া ফাহাদ সাহেবকে জড়িয়ে দিল। প্রান্তিক সবাইকে বাড়িতে পাঠিয়ে দিল। প্রান্তিক ছোঁয়ার পাশে বসে রয়েছে। প্রান্তিক ছোঁয়ার হাত ধরে রয়েছে। ছোঁয়ার ঘুম থেকে উঠে গেছে। প্রান্তিক ছোঁয়াকে বলছে, প্রান্তিক, তোর কিচ্ছু একটা হয়ে গেলে নিজেকে তো শেষ করেই দিতাম। ছোঁয়া, এরকম কথা বলবেন না কখনো, আমার ভয় কর। প্রান্তিক, ঠিক আছে। ছোঁয়া, আমার বাবাকে আপনি আগের থেকে চিনতেন আর জানতেন উনি আমার বাবা, আমাকে কেন বলেননি? প্রান্তিক, কারণ তোকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম ওই শয়তানগুলির থেকে। ছোঁয়া, কেন বাঁচাতে চান? প্রান্তিক, কারণ তোকে আমি। ছোঁয়া, কি আমাকে? প্রান্তিক, কিছু না। ছোঁয়া, না না, কিছু তো বলতে যাচ্ছেন, কি বলতে যাচ্ছেন বলুন। প্রান্তিক, সত্যি কিছু না, তুমি ঘুমিয়ে পড়ো। ছোঁয়া, এইমাত্র ঘুম থেকে তো উঠলাম, এখনই আবার ঘুমাবো? প্রান্তিক, এখনও সুস্থ হওনি, তাই ঘুমাতে বলছি। ছোঁয়া, ঘুমাবো, কিন্তু আপনি আমার কাছ থেকে অন্য কোথাও যাবেন না। প্রান্তিক, ঠিক আছে। ছোঁয়া ঘুমিয়ে পড়েছে। প্রান্তিক ছোঁয়ার পাশে রয়েছে। প্রান্তিক ছোঁয়ার বিয়ের প্রায় 6 মাস হয়ে গেছে। প্রান্তিক অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছে না। প্রান্তিক তাই ছোঁয়াকে জোরে জোরে ডাক দিল,
প্রান্তিক, এই ছোঁয়া তুই কোথায় রে? তাড়াতাড়ি ঘরে চলে আয়। ছোঁয়া এক দৌড়ে ঘরে চলে গেল। ছোঁয়া প্রান্তিককে জিজ্ঞাসা করলো, ছোঁয়া কী হয়েছে, ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? প্রান্তিক, আমি কি ষাঁড়ের মতো চিল্লাই? কী লাগবে সেটা বলুন আগে। প্রান্তিক, আমি যে অফিসে যাব, আমি কি পরে যাব? কিছুই তো খুঁজে পাচ্ছি না। ছোঁয়া, আমি খুঁজে দিচ্ছি, দাঁড়ান। ছোঁয়া সব কিছু খুঁজতে লাগলো। ছোঁয়া 1 মিনিটে সব খুঁজে দিল। ছোঁয়া প্রান্তিকের হাতে ওগুলো সব দিয়ে দিল। পুষ্পিতা এই ঘরে আসলো কিছুক্ষণ পর। পুষ্পিতা বলতে লাগলো, পুষ্পিতা, ছোটো ভাবি চলো না, আজকে পার্কে ঘুরতে চাই, বড় ভাবিও যাচ্ছে আর আপনার ভাইও যাবে, প্লিজ ছোটো ভাবি। ছোঁয়া, আমি তো যেতে চাই কিন্তু। পুষ্পিতা, কিন্তু কী ভাবি? ছোঁয়া, কিন্তু যদি তোমার ভাই আমাকে যেতে না দেয়? প্রান্তিক, আমার কোনো সমস্যা নেই, তুই যা। ছোঁয়া, সত্যি? প্রান্তিক, ছোঁয়া প্রান্তিককে জড়িয়ে ধরলো একদম পুষ্পিতার সামনে। পুষ্পিতা মুচকে হাসতে লাগলো। পুষ্পিতা কিছুক্ষণ হাসার পর একটা কাশি দিল। সাথে সাথে ছোঁয়া প্রান্তিককে ছেড়ে দিল। প্রান্তিক হাসতে হাসতে ওয়াশরুমে গেল রেডি হওয়ার জন্য। ছোঁয়া লজ্জা পেয়ে নিচে চলে গেল। পুষ্পিতা ছোঁয়ার পিছন পিছন গেল। প্রান্তিক সকালের খাবার খেয়ে অফিসে চলে গেছে। বিকাল হয়ে গেছে, সবাই মিলে পার্কে চলে গেছে। ছোঁয়া একটা বেঞ্চেতে যে বসলো। কাজলও যে বসলো ছোঁয়ার পাশে। জাকির আর পুষ্পিতা একটু দূরে যেয়ে কথা বলতে লাগলো। পুষ্পিতা জাকিরকে জিজ্ঞাসা করছে, পুষ্পিতা, আচ্ছা আপনি কি কাউকে লাইক করেন? জাকির, হঠাৎ এই প্রশ্ন? পুষ্পিতা, না মানে এমনি, কাউকে কি লাইক করেন? জাকির, পুষ্পিতা, ও। পুষ্পিতা মন খারাপ করে চলে যাচ্ছে। জাকির আবার বলে উঠল, জাকির, এটা তো জিজ্ঞাসা করলেন না কাকে লাইক করে? পুষ্পিতা, কাকে লাইক করেন? জাকির, পিকে। পুষ্পিতার মুখে হাসি ফুটে উঠল। লজ্জা পেয়ে গেল ওইখান থেকে। জাকির পুষ্পিতা যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর পুষ্পিতার পিছু যেতে লাগলো। সাদমান সাহেবের ছেলে সিরাজ এই পার্কে ঘুরতে এসেছে ওর বন্ধুদের নিয়ে। সাদমান সাহেব এই শহরের অনেক বড় বিজনেসম্যান, তাই সিরাজের যা মনে আসে তাই করে। আর সিরাজ ওর বাবার খুব আদরের ছেলে। সিরাজ ওর বন্ধুদের সাথে হাসি খুশিতে কথা বলতে বলতে সামনের দিকে গেল। হঠাৎ চোখ আটকে গেল ছোঁয়ার দিকে। ছোঁয়ার দিকে চোখ পড়তে থমকে দাঁড়ালো। তখন ছোঁয়া এখানে একা ছিল। সিরাজ ছোঁয়াকে দেখে ওর সানগ্লাসটা নিচে নামিয়ে নিল। সিরাজ বলতে লাগলো, ওয়াও, সো বিউটিফুল। সিরাজের বন্ধুগুলো সিরাজের দেখা দেখে ওইখানে দাঁড়িয়ে রইল। ছোঁয়া খেয়াল করলো একটা ছেলে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। ছোঁয়া নিজেকে ঠিক করে নিল, তবুও ওর দিকে তাকিয়েছে। ছোঁয়া রেগে গিয়ে সিরাজের সামনে গেল। ছোঁয়া সিরাজের সামনে যেয়ে বলছে, ছোঁয়া, হ্যালো, আপনার সমস্যাটা কি? আমার দিকে এইভাবে তাকিয়েছেন? সুন্দরী মেয়ে দেখলে শুধু প্রেম করতে মন চায়? সিরাজ, এই আপনি কি বলছেন? ছোঁয়া, যাও, সত্যি তাই বললাম। কাজল চলে আসলো। কাজল ছোঁয়াকে বলছে, কাজল, কী হয়েছে ছোঁয়া? আর এই ছেলেকে? ছোঁয়া, চিনি না আপু, তুমি চলো এখান থেকে। সিরাজ শুধু ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। সিরাজের কাছের বন্ধু আকাশ সিরাজকে জিজ্ঞাসা করে, আকাশ, কিরে সিরাজ, তুই এই মেয়েটাকে কিছু বললি না যে? সিরাজ, এমনি। সিরাজ ওইখান থেকে চলে গেল। ছোঁয়ার বাকি সবাই সন্ধ্যার দিকে বাড়ি চলে গেল। রাত হয়ে গেছে। ছোঁয়ার ঘরে বসে আছে আর প্রান্তিকের জন্য অপেক্ষা করছে, কিন্তু প্রান্তিক এখনও আসছে না বাড়িতে। ছোঁয়ার খুব টেনশন হচ্ছে। ছোঁয়া শুয়ে রয়েছে। প্রান্তিকের জন্য চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে খেয়াল নেই। সিরাজ ওর কাজ করে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়েছে। সিরাজ চোখ বন্ধ করার সাথে সাথে ছোঁয়াকে দেখতে পেল। সিরাজ চোখ খুলে ফেলল। সিরাজ চোখ খোলার সাথে সাথে ছোঁয়াকে দেখতে পেল। সে শোয়া অবস্থায় উঠে দাঁড়ালো। ছোঁয়া সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, সিরাজ, তোমার এই ঠোঁট দুটো অনেক সুন্দর, আর চোখ দুটো, এই ঠোঁট দুটোতে মন চাই ভালোবাসার ছোঁয়া দিতে। এই প্রথম তোমাকে দেখে এরকম মনে হচ্ছে। সিরাজ যেই ছোঁয়ার ঠোঁটে ভালোবাসার ছোঁয়া লাগাতে যাবে, ঠিক তখনই ছোঁয়া চলে গেল। সে যে মাথায় একটা বাড়ি দিয়ে বলতে লাগলো, সিরাজ, মেয়েটাকে দেখার পর থেকে ওকে নিয়ে কল্পনা করেই যাচ্ছি। ছোঁয়ার ঘুম 1টার দিকে ভেঙে গেল। এখনও পর্যন্ত প্রান্তিক আসেনি। ছোঁয়ার এখন আরও বেশি টেনশন হচ্ছে। ছোঁয়া প্রান্তিকের মোবাইলে কল দিল, কিন্তু সুইচ অফ বলছে। ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে। এখনও কোনো প্রান্তিক আসছে না, নাকি ওর কোনো সমস্যা হলো? ছোঁয়া একদম টেনশনে মরেই যাচ্ছে। ছোঁয়া সারাটা রাত একটুও ঘুমাতে পারল না। আজান দিয়েছে। ছোঁয়া বিছানা ছেড়ে উঠে উজু করে নামাজ পড়ে নিল। ছোঁয়া নিচে নেমে আসলো। ছোঁয়ার এখনও অনেক টেনশন হচ্ছে। ছোঁয়া মনে মনে বলল, ছোঁয়া, কী যে হলো ওনার, এখনও বাড়ি ফিরল না, সকাল হয়ে গেছে, আমার অনেক টেনশন হচ্ছে। আমিনা ঘুম থেকে উঠে নিচে নেমেছে। আমিনা ছোঁয়াকে টেনশন করতে দেখে বলল, আমিনা, কী হয়েছে বৌমা, তোমাকে খুব টেন্স দেখাচ্ছে। ছোঁয়া, উনি এখনও বাড়ি ফেরেননি, আমার খুব টেনশন হচ্ছে মা। আমিনা, কী বলছো তা তুমি বৌমা? ও এখনও বাড়িতে ফিরে নেই? বাড়িতে না আসলে ফোন করে জানিয়ে দিত। কিন্তু উনি তো ফোন করে জানেইনি, দেননি। আমি না, এখন আমার নিজেরই টেনশন হচ্ছে। টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আছে। বাড়ির সবাই এখন খুব টেনশন করছে। ছোঁয়া চোখ দিয়ে পানি পড়ছে। ছোঁয়া মনে মনে বলছে, ছোঁয়া, উনি তো কখনো এরকম করে না, তাহলে আজকে কেন করছেন? একটু পরে আফজালের মোবাইলে কল আসলো। ওদের
কটেজটাতে যে দেখাশোনা করে রহিম কল দিয়েছে। আফজাল কল রিসিভ হলো। আফজাল, হ্যাঁ রহিম বল। রহিম, কালকে রাইতে ছোট সাহেব আইছিল, কিন্তু কালকে রাইতে কটেজে আগুন লাগছিল, কিন্তু ছোট সাহেবের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। উনি বোধহয় আর এই পৃথিবীতে নেই, পুরো ছাই হয়ে গেছে। আফজাল, কি? এটা কিছুতেই হইতে পারে না। মোবাইল হাত থেকে পড়ে গেল। আফজাল সাহেব সোফায় বসে বললেন। সবাই বলতে লাগলো, কি হয়েছে আপনাদের, হঠাৎ কি হলো? আফজাল, আমাদের ছোট ছেলে আর বেঁচে নেই, আগুনে পড়ে ছাই হয়ে গেছে। ছোঁয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ছোঁয়া জোরে করে একটা চিৎকার দিয়ে উঠলো। ছোঁয়ার না। ছোঁয়া এক দৌড়ে বাইরে চলে গেল, রাস্তা দিয়ে দৌড়াতে লাগলো আর শুধু পাগলের মতো প্রান্তিকের নাম নিচ্ছে আর বলছে, ছোঁয়া না, ওনার কিছুই হয়নি, উনি বেঁচে আছেন, বাকি সবাই ওর পিছন পিছন, যাতে ছোঁয়া আবার কিছু না হয়ে যায়। শুধু বাড়ির ছেলেরা ওর পিছনে, আমিনা, কাজল, পুষ্পিতা ওরা বাসায় রয়েছে। ছোঁয়া ছুটে চলেছে। ছোঁয়া একটা গাড়ির সাথে ধাক্কা খেলো। কেউ ভাবতে পারেনি এমন কিছু হবে। গাড়িটা চালাচ্ছিল সিরাজ। সিরাজ গাড়ি থেকে নামলো। সিরাজ গাড়ি থেকে নেমে ছোঁয়াকে দেখে অবাক হলো আর বলতে লাগলো, কালকে সেই মেয়েটা, ওরা সবাই এসে গেছে। ফাহাদ জোরে চিৎকার দিল। ফাহাদ, এ কী হলো আমার মেয়েটাকে হসপিটালে নিয়েছিলাম। আফজাল, এ কী হলো? হায় আল্লাহ, জাকির বোন। সিরাজ, আপনারা চিন্তা করবেন না, আমি ওনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। জি। সিরাজ ছোঁয়াকে কোলে নিল, গাড়িতে শুইয়ে দিল। হসপিটালে পৌঁছে গেল। ডাক্তার রাশেদ ছোঁয়াকে দেখছে। ডাক্তার বের হয়ে গেল। ভয়ের কিছু নেই, তেমন কিছু হয়নি, কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসবে। সবাই না যেন একটু শান্তি পেল। সিরাজ একটু করেই জিজ্ঞাসা করে বলল, সিরাজ, উনি এভাবে ছুটছিলেন কেন? আফজাল, আজকে ওর স্বামী মারা গেছে, এর জন্য পাগল হয়ে এইভাবে ছুটছে। এই বয়সে? ওনার বয়স যা হয়েছে এতটুকু? সরি, আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বলছি। ফাহাদ, ইটস ওকে, তুমি আমাদের অনেক বড় উপকার করলে, তোমার উপর সারা জীবন কৃতজ্ঞতা থাকবো। এভাবে বলবেন না স্যার, আমি এখন আসছি। ফাহাদ, জি। সিরাজ ওইখান থেকে বের হয়ে গেল। ছোঁয়ার জ্ঞান ফিরে গেছে। ছোঁয়া বারবার শুধু প্রান্তিকের নাম নিয়ে যাচ্ছে। ছোঁয়াটাকে সামলানো অনেক কষ্টের হয়ে গেছে। ছোঁয়াকে অনেক কষ্টে বাড়িতে নিয়ে যাওয়া হলো। ছোঁয়া কোনো কথাই বলছে না, চুপচাপ একদম দাঁড়িয়ে আছে। ছোঁয়া রুমের ভিতর ঢুকে নিজেকে আটকে দিল। কোনো শব্দই আসছে না ভেতর থেকে। অনেক দিন ধরে ছোঁয়া নিজেকে এইভাবে আটকে রেখেছে। মাঝে মাঝে ছোঁয়ার জোরে জোরে কান্নারাও শোনা যায়। ওরা সবাই নিচে বসে কথা বলছে। আমিনা, অনেক দিন ধরে মেয়েটা নিজেকে আটকে রেখেছে, এইভাবে তো চলতে দেওয়া যায় না। আফজাল, ঠিকই বলেছো তুমি আমিনা, এইভাবে আর কতদিন? ফাহাদ, আমাদের দরজাটা ভাঙতে হবে। যদি এইভাবে থাকতে থাকতে মেয়েটার কিছু হয়ে যায়। যাকে, ঠিক বলছো বাবা, দরজা ভাঙতে হবে। চলো সবাই। ছোঁয়ার দরজার সামনে বাইরে দাঁড়িয়ে আছে। জাকির বলছে, বোন, তোকে ভালোই ভালোই বলছি, তুই কি দরজাটা খুলবি না? ছোঁয়া, না, আমি দরজা খুলবো না। জাকির, দরজা খুলবি না? তাহলে দরজাটা ভাঙতে বাধ্য হচ্ছি। সবাই মিলে দরজা ধাক্কা দেওয়ায় আগে ছোঁয়া দরজাটা খুলে দিল। ছোঁয়া দরজা খুলে রুমের ভিতরে যেয়ে বসলো। সবাই এবার নিচে এসে পড়ল। নিচে এসে দেখে একজন ভদ্রমহিলা বাইরে দাঁড়িয়ে আছে। ফাহাদ হঠাৎ করে বলে উঠল, ফাহাদ, আরে রাবেয়া যে। রাবেয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আফজাল, এ কে ফাহাদ? আরে রাবেয়াকে ভুলে গেছিস? ওর স্বামী ওকে ডিভোর্স দিয়েছিল, তখন ওর কোলে একটা ছোট্ট শিশু ছিল, আমরা ওকে সাহায্য করছিলাম। আফজাল, ও এই রাবেয়া। ফাহাদ, ছেলে এখন কি করে? রাবেয়া, আমার ছেলে বিজনেস এখন ওই দেখাশোনা করে, আর প্রচুর রাগী হয়েছে, কাজের দিক থেকে অনেক বেশি রাগী, কিন্তু মন মানসিকতা অনেক ভালো, সবাইকে অনেক সাহায্য করে। ফাহাদ, ভালোই তো। রাবেয়া, আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন। কী হয়েছে ফাহাদ? আমার মেয়েটার স্বামী মারা গেছে অনেক দিন হলো, অনেক দিন ধরে নিজেকে আটকে রাখছে রুমে। অনেক খারাপ কথা। আর আপনার বয়সই বা কত হবে? 18 হবে। এক্ষুনি এত কিছু হয়ে গেছে? আগে তো অনেক লাইফ পড়েছে আপনার। আমার মনে হয় লাইফে মুভ অন করা উচিত। আমার মনে হয় ওর বিয়ে দেওয়া উচিত। সরি, আপনাদের পার্সোনাল বিষয় নিয়ে কথা বললে পেলাম। আমি না, সরি কেন বলছেন? আপনি তো ঠিক কথাই বলছেন। সর, আবার বিয়ে দেওয়া উচিত। সেই ছোট্টবেলা থেকে ওকে মানুষ করেছি আমার মেয়ের মতো, আমার মনে হয় ওর বিয়ে দেওয়া উচিত। কাজল, আমি মার সাথে একমত, ওর জীবন তো এখনও পড়ে আছে। আফজাল, ঠিকই বলছেন। ফাহাদ, কিন্তু আমার এই মেয়েটা বিয়ে করবে কে? রাবে, কিছু যদি মনে না করেন তাহলে ছোঁয়ার বিয়ে আমার ছেলের সাথে দিতে চাই। ফাহাদ, কিন্তু তোমার ছেলে তো রাজি হবে এই বিয়েতে? রাবে, আমার ছেলে রাজি হবে এই বিয়েতে, কিন্তু ছোঁয়া কি রাজি হবে? আমি না, রাজি করানোর দায়িত্ব আমাদের। ফাহাদ, কিন্তু রাবেয়া, তোমার ছেলের নাম কি? রাবেয়া, আবির। আবির হাসান জয়। ফাহাদ, ওর বাবাই নাম রেখেছে জয়, ভালো। রাবেয়া, নাম রেখেছি ঠিকই, কিন্তু এই নামে কখনো ডাকি না, সবসময় আবির নামে ডাকি। ফাহাদ, ভালো। আবির ওর অফিসে চলে গেছে। আবির ভিতরে যেয়ে দেখে কেউ তার কাজে মনোযোগ নেই, কিন্তু সবাই যখন আবিরকে দেখলো, যে যার কাজ করতে লাগলো। আবির রাগী লুক নিয়ে তাকিয়েছে। আবির জোরে জোরে করে হেঁটে নিজের রুমে
ঢুকে গেল, চেয়ারের উপর বসে পড়লো, ল্যাপটপ অন করে কাজ করতে লাগলো। আবিরের মোবাইলে একটা কল আসলো। আবিরের মা রাবেয়া কল দিচ্ছে। রাবেয়া কলটা রিসিভ করলো। আবির: আসসালামু আলাইকুম। রাবেয়া: ওয়ালাইকুম সালাম। আম্মু, কোনো কিছুর প্রয়োজন? হ্যাঁ, আজকে তুমি তাড়াতাড়ি বাসায় আসো। ঠিক আছে আম্মু। সিরাজ ওর রুমে ঢুকে সব কিছু আউলে ঝাউলা করতে লাগলো আর বলতে লাগলো: সিরাজ, মেয়েটা আগের থেকেই বিবাহিত। আমার হৃদয়টা ভেঙে গেল। জীবনে প্রথম কাউকে ভালো লেগেছিল, তাও আবার বিবাহিত। আবির আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসলো। রাবেয়া সোফায় বসে আছে। আবির রাবেয়ার পাশে বসলো আর বলতে লাগলো: আম্মু, তুমি আমাকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন? রাবেয়া: তোমাকে একটা কথা বলা ছিল। কী কথা আম্মু? তোমার জন্য মেয়ে দেখে এসেছি। মেয়েটার স্বামী মারা গেছে এই কদিন হলো। মেয়েটার বয়স বেশি হয়নি, সবে 18। আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মেয়েটার, যাতে মেয়েটা মুভ অন করতে পারে। তুমি কি এই বিয়েতে রাজি? এই বিয়েতে রাজি আমি জানি তুমি আমার জন্য কখনো ভুল পাত্রই দেখবে না। মেয়েটা বিধবা, তাতে কী হয়েছে? ওরও তো বাঁচার অধিকার আছে। সো আমি এই বিয়েতে রাজি। রাবেয়া: আবির? রাবেয়ার চোখ দিয়ে পানি পড়ছিল। রাবেয়ার বিশ্বাস ছিল আবির কোনোদিন ওর ডিসিশন অস্বীকৃতি জানাবে না। আবির রাবেয়ার চোখের পানি মুছে দিল। রাবেয়ার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেই পানি চশমার আড়ালে দেখা যাচ্ছে না। ছোঁয়া ওর ঘরে চুপচাপ বসে আছে। আমিনা ওর ঘরে আসলো। আমিনা ওর পাশে বসে ওর পিঠে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো: আমিনা, ছোঁয়া তোকে একটা কথা বলি। ছোঁয়া নিশ্চুপ। আমিনা: আমার মনে হয় তোর আরেকবার বিয়ে করা উচিত। ছোঁয়া: কী বিয়ে? আমি আমার ছোটো সাপের জায়গায় কাউকে দিতে চাই না। আমিনা: বুঝেছি আর তোর কষ্টটাকে। তোর জীবন এখনও পড়ে রয়েছে, তাই বলছি বিয়ে করে ফেল, নইলে যে এইভাবে থাকতে থাকতে তুই মরে যাবি। ছোঁয়া: আমি তো তাই চাই। আমি আমার ছোটো সাহেবের কাছে চলে যেতে চাই কাঁদতে কাঁদতে। কি পাগলের মতো কথা বলছিস? এরকম কথা বলবি না। ছোঁয়া: কী আর বলবো? তাহলে আপনি যে আমাকে বারবার বিয়ের কথা বলছেন। কাজল: ঠিকই তো বলেছি, তোর লাইফে মুভ অন করা উচিত। ছোঁয়া: আপু, তুমিও বলছো? জাকির: হ্যাঁ, আমরা সবাই বলছি একই কথা। তুই বিয়ে করে নি আবার। ফাহাদ: মা, আবার তুই বিয়ে করে ফেলো, আমরা খুশি। ছোঁয়া: এই বিয়ে করলে তোমরা যদি খুশি হও ঠিক আছে, তাহলে আমি বিয়েই করবো। সবাইকে খুশি হয়ে বাইরে চলে গেল। ছোঁয়া কান্না করতে লাগলো। ছোঁয়া প্রান্তিকের একটা ছবি হাতে নিয়ে বলতে লাগলো: ছোঁয়া, আমি এই বিয়েটা করবো ঠিকই, কিন্তু আপনার জায়গায় আমি কাউকে দেখবো না। এই বলে প্রান্তিকের ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলছে, কিছুতেই কান্না থামছে না। আবির রাতে ওর রুমে অফিসের কাজ করছে। অনেক রাত হয়ে গেছে, অবশেষে কাজটা শেষ করলো। আবির চশমাটা খুলে লাইটটা অফ করে শুয়ে পড়লো। আবার শুয়ে শুয়ে ভাবছে আবির, জানি না মেয়েটা দেখতে কেমন হবে, সুন্দর নাকি। মেয়েটার ছবি দেখলে ভালো হতো। মাকে বলতে একদম ভুলে গেছে। থাক, একদম বিয়ের দিন দেখে নেব। আবির এই কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সিরাজ শুয়ে রয়েছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। সিরাজ যতবার চোখ বন্ধ করছে ততবার ছোঁয়াকে দেখতে পাচ্ছে। চোখ খুলে রেখেও শান্তি পাচ্ছে না। সব জায়গায় ছোঁয়াকে দেখছে। প্রথম যেদিন ছোঁয়াকে দেখেছিল, সিরাজ একদম পাগল হয়ে গেছিল। না তো, চোখ বন্ধ করতে পারছে না, তো চোখ খুলেই রাখতে পারছে। সিরাজ পাগল হয়ে বলতে লাগলো: সিরাজ, এই মেয়েকে দেখার পর আমি পাগল হয়ে যাচ্ছি। কোথাও ঠিকমতো থাকতে পারছি না। না না, আমি আর পাচ্ছি না। যেখানেই তাকাচ্ছে শুধু ওই মেয়েটাকে দেখতে পাচ্ছি। সিরাজ এসব সহ্য করতে না পারে একদম অজ্ঞান হয়ে গেল। সকাল হয়ে গেল। সকাল সকাল আবির ঘুম ভেঙে গেল। আবির ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসলো, রেডি হয়ে নিচে নেমে আসলো। রাবেয়া সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। আবির রাবেয়ার পাশে যেয়ে বসলো। আবিরকে দেখে রাবেয়া বলতে লাগলো: আবির, তুমি কি ছোঁয়ার সাথে দেখা করতে চাও? আবির: হ্যাঁ। না মানে হ্যাঁ, আজকে তুমি ওর সাথে দেখা করতে পারবে, একটা সুযোগ আছে। কিভাবে? বিয়ের জন্য শপিংয়ে নিয়ে যাব আজকে ছোঁয়াকে, মানে ও সবাই যাব, সাথে তুমিও যাবে। ঠিক আছে, এর জন্য বিকালে তুমি অফিস থেকে চলে আসো। এখন আমি আসছি আম্মু। আবির আর ওর মা ওকে অনেক সম্মান করে, তাই কখনো আপনি ছাড়া কোনো কথা বলে না। ছোঁয়া অনেক দিন পর নিচে আসলো, তাও আবার নিজে ইচ্ছে, তাই সবাই আজকে অনেক খুশি। পুষ্পিতা ছোঁয়ার পাশে বসে বকর বকর করতে লাগলো। কাজল আর আমেনা ছোঁয়ার পাশে বসলো। আমেনা ছোঁয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো: আমেনা, ছোঁয়া মা, আজকে তোমার জন্য বিয়ের শপিং করতে যাচ্ছি, তোমাকে কিন্তু যেতেই হবে, কারণ তোমার বিয়ের শপিং। ছোঁয়া: ঠিক আছে। ছোঁয়া রাজি হয়ে গেল শপিং করার জন্য, কারণ ছোঁয়া জানে এতেই সবার খুশি। ছোঁয়ার পরিবারের খুশির জন্য এই বিয়েটা করেছে। আবির ওর অফিসে বসে কাজ করছে, কিন্তু হঠাৎ করে ছোঁয়ার কথা মনে পড়ে গেল। আর শুধু ভাবছে, না জানি মেয়েটা দেখতে কেমন হবে। স্বামী মারা যাওয়ার পর বোধহয় চেহারার একটু পরিবর্তন হয়ে গেছে। আজকে দেখতে পেবো মেয়েটাকে, আমি তো ওয়েট করতে পারছি না। আবির এই কথাগুলো ভাবছে, তখনই আবিরের পিএ এসে বলতে লাগলো: পিএ স্যার, একটা ফাইলে আপনার সাইন লাগবে। আবির: ও আচ্ছা, দিন। আবির ভালো করে ফাইলটা চেক করে নিল, সব ঠিক আছে কিনা, তারপর সাইন চেক করে দিল। ছোঁয়াকে নিয়ে ভাত দিয়ে কাজে মনোযোগ দিল। সাদমান সাহেব কিছুই বুঝতে পারছে না যে ওনার ছেলে এমন কেন করছে, এত পাগলের মতো কেন ব্যবহার করছে।
সাদমান সিরাজের পাশে জিজ্ঞাসা করছে। সাদমান, সিরাজ মাই সন, তোমার কিছু হয়েছে? সিরাজ, কিচ্ছু হয়নি ড্যাড। সাদমান, তাহলে এইভাবে মনমরা হয়ে থাকো কেন? সিরাজ, এমনি প্লিজ ড্যাড, আমাকে একটু একা থাকতে দাও। সাদমান ওইখান থেকে চলে গেল। সাদমান বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, সাদমান, কিছু তো একটা হয়েছে যেটা ও আমাকে বলতে চাচ্ছে না। বিকাল হয়ে গেছে, সবাই শপিং করতে যাবে। ফাহাদ রাবেয়াকে বলছে, রাবেয়া, তুমি যে বললে তোমার ছেলে আসবে, কোথায় তোমার ছেলে? ওই তো চলে এসেছে। আবির ওর গাড়ি নিয়ে এসেছে। আবির গাড়ি থেকে নামলো, সবার সামনে এসে সালাম দিল। সবাই সালামের উত্তর দিল। আবির চোখ খুঁজছে শুধু ছোঁয়াকে। রাবেয়া ছোঁয়াকে নিয়ে এসে বলতে লাগলো, রাবে, এই তো ছোঁয়া। আবির, ও ছোঁয়া, মা তুমি আবিরের সাথে কথা বলো, আমরা সবাই এই গাড়িতে আছি। ঠিক আছে। সবাই গাড়িতে যেয়ে উঠলো। ছোঁয়া আবিরের সাথে গাড়িতে যেয়ে বসলো। আবির গাড়ি এক্সট্রা দিল। ছোঁয়া চুপ করে বসে আছে। আবির শুধু ছোঁয়ার দিকে তাকিয়ে রয়েছে। আবির ছোঁয়ার সাথে কথা বলতে চাচ্ছে কিন্তু কিছুতেই বলতে পারছে না। আবির ভয় কাটিয়ে বলতে লাগলো, আবির, আপনি এখনও আপনার স্বামীকে বলতে পারেন? বড্ড বেশি ভালোবাসতাম, আর আমাকে একা ফেলে চলে গেল। আবির আর কোনো কথাই বলল না। গাড়ি চালানোতে মনোযোগ দিল। গাড়ি চালাচ্ছে আর একটু পরপর ছোঁয়ার দিকে তাকাচ্ছে। আবির একটু পরপর ছোঁয়ার দিকে তাকাচ্ছে। ছোঁয়ার একদম নিশ্চুপ হয়ে বসে রয়েছে আর চোখ দিয়ে পানি পড়ছে। বারবার প্রান্তিকের কথা মনে পড়ছে। কতই না আনন্দে ছিল ওরা। আবির কিছু একটা বলতে চাচ্ছে ছোঁয়াকে, কিন্তু কিছুতেই বলতে পারছে না। নীরবতা বাদ দিয়ে আবির বলে উঠল, আবির, আপনার পুরো নাম কি? ছোঁয়া। বাসারত তো আমার জামান ছোঁয়া। আর আপনার নাম তো সেটা আমি জানি না। আবির, আবির হাসান জয়। ছোঁয়া, আচ্ছা জয়বাবু, আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? সব কিছু জেনে যে আমি একজন বিধবা। আবির নিশ্চুপ হয়ে বসে রয়েছে আর ছোঁয়ার দিকে তাকিয়ে রয়েছে। ছোঁয়া, কী হলো? কিছু বলছে না যে? আবির, আসলে কেউ কোনো দিন জয় বলে ডাকেনি, সবাই আবির বলে ডাকছে, আপনি জয় বলে ডাকলেন। ও আচ্ছা, বুঝতে পারিনি। আবির, আপনার মুখে জয় নামটা বেশি সুন্দর লাগছে, আপনি আমাকে জয়বাবু বলেই ডাকবেন, তাহলে খুশি হব। আচ্ছা। আপনি কিন্তু আমার কথার উত্তর দিলেন না যে? জয়, কারণ আপনার যে সামনে এগিয়ে যাওয়া একটা অধিকার আছে, আর বিধবাদের বিয়ে করা মানে খারাপ কাজ না আমি মনে করি। আর আপনার বয়সই বা কত? সবেমাত্র 18। ছোঁয়া আর জয় সারা রাস্তায় আর কোনো কথা বলল না, চুপ করে বসে রইল। জয় গাড়ি ড্রাইভ করতে মনোযোগ দিল। ওরা সবাই শপিং মলে পৌঁছে গেছে। জয় প্রথমে গাড়ি থেকে নামলো, তারপর ছোঁয়ার দরজাটা খুলে দিল। ছোঁয়া গাড়ি থেকে নামতে যেয়ে পা পিছলে যাচ্ছে। জয় সাথে সাথে ছোঁয়াকে ধরে ফেললো। ছোঁয়া ভয় পেয়ে আগড়ে পিষ্টে ধরে রাখলো। সবাই গাড়ি থেকে নামলো। ওদের দুজনকে এভাবে দেখে বুঝে গেছে জয় একদম ছোঁয়ার খেয়াল রাখতে পারবে। ছোটোখাটো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাচ্ছে। জয় ছোঁয়াকে ছেড়ে দিল আর বলছে, জয় আপনি ঠিক আছেন তো? ছোটো সবাইকে ঠিক এভাবে আমাকে প্রোটেক্ট করতো। ও আচ্ছা। সবাই ওদের দুজনের কাছে আসলো। আমিনা বলে উঠলো, কী হয়েছে ছোঁয়ার? পা পিছলে পড়ে যাচ্ছিলেন উনি। আমিনা, কি ঠিক আছিস তো তুই? হ্যাঁ মা, তা ঠিক আছি। আর ও বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে না থেকে সবাই ভিতরে যাই। আকাশ অনেক মেঘলা রয়েছে, অনেক জোরে বৃষ্টি নামতে পারে, তাড়াতাড়ি শপিং করা উচিত। ফাহাদ, জি। সবাই ভিতরে চলে গেল। জয় আর ছোঁয়া পিছন পিছন আসছে। জয় ছোঁয়াকে সব কিছু থেকে প্রোটেকশান দিচ্ছে, আর ছোঁয়া বারবার শুধু প্রান্তিকের কথাই মনে হচ্ছে। সবাই একটা শাড়ির দোকানে যেয়ে বসলো। ছোঁয়ার বিয়ের জন্য শাড়ি পছন্দ করতে লাগলো। কোনো শাড়ি পছন্দ হচ্ছে না। সবাই ভাবছে কোন কালারের শাড়ি পরলে ছোঁয়াকে বেশি ভালো দেখবে। আমিনা হঠাৎ করে বলল, কী গো বাবা, তোমার সাথে বিয়ে হচ্ছে মেয়েটার, তোমার কোন কালার বেশি পছন্দ? জয়, আমার তো পিঙ্ক কালারের শাড়ি অনেক পছন্দ, পিঙ্ক কালার পরলেও ওনাকে অনেক সুন্দর লাগবে। ছোঁয়া একটু অবাক হলো। প্রান্তিকও ঠিকই একই কথা বলতো ছোঁয়াকে। আমিনা আবার বলতে লাগলো, তাহলে পিঙ্ক কালারের শাড়িটা দিন। দোকানদার, জি ম্যাডাম। আরও অনেক কথা কেনার জন্য ওরা আরও দোকানে গেল। ছোঁয়া জয়ের কাছেই রয়ে গেল। জয় ছোঁয়াকে বলছে, আপনি ওনাদের সাথে গেলেন না কেন? আমার এত শপিং করতে ভালো লাগে না, আর এত কোলাহল। আচ্ছা, পিঙ্ক কালারের কোনো কিছু পরলে আমাকে নাকি অনেক সুন্দর দেখায়, এই কথা আমার ছোটো সাহেবও আমাকে বলতো। জয়, ও আচ্ছা। সবার শপিং করা শেখ, যে যার মতো গাড়িতে উঠে বসলো। আগের বারের মতো ছোঁয়াও এইবার জয়ের সাথে গাড়িতে ওঠার সাথে সাথে অনেক জোরে বৃষ্টি নামা শুরু করলো। জয় ড্রাইভ করতে একটু কষ্ট হচ্ছিলো, তো অভি ড্রাইভ করলো। বাকি সবার গাড়ি আগে চলে গেছে, জয়ের গাড়িটা পিছনে পড়ে গেছে। ছোঁয়া শুধু বৃষ্টির দিকে তাকিয়ে রয়েছে, আর শুধু বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে প্রান্তিকের সাথে। এই বৃষ্টির প্রান্তিকের কথা আরও বেশি মনে করিয়ে দিল। ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে, জয় সেটা লক্ষ্য করলো। জয় ছোঁয়ার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল। ছোঁয়া জয়ের দিকে তাকালো। প্রান্তিকও কোনো দিন ছোঁয়ার চোখে জল মুছে দিত না, টিস্যু পেপার এগিয়ে দিল। প্রান্তিকের সব কাজ জয়ের সাথে মিলছে কেন? ছোঁয়া ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে, ছোঁয়া আপনি কে বলুন তো? আপনার সব কাজ আমার ছোটো সাহেবের সাথে মিলে যাচ্ছে। জয়, সময় হলে জানতে পারবে আমি কে, এখনও সময় হয়নি। ছোঁয়া, সেই সময় কবে আসবে বলুন আমাকে আপনি। জয়, বেশি দেরি নেই, খুব শীঘ্রই। ছোঁয়া, কবে আমি যে ওয়েট করতে আর পারছি না, এই অপেক্ষা জিনিসটা তোমাকে এখন থেকে শিখতে হবে। সরি,
তুমি বলে ফেললাম। ইটস ওকে জয়বাবু, আপনার বাসা চলে এসেছে। বাই। গাড়ি থেকে নেমে গেল। বাইরে এখনও বৃষ্টি পড়ছে, তাই জয়ও আর গাড়ি নামালো না, ছাতা নিয়ে বেরিয়ে পড়লো। মাথার উপর ছাতা ধরলো যাতে ভিজে না যায়, সেই জন্য বলতে লাগলো, ছাতা লাগবে না জয়বাবু, আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। জয়, যতই ভিজতে ভালোবাসুন, যখন ঠান্ডা জল লাগবে তখন কান্না করবেন। অবাক দৃষ্টিতে তাকিয়ে রচ্ছে জয়ের দিকে। যে কান্না করে যখন ওর জ্বর আসে, সেটা জয় কী করে জানলো? এটা জয়ের মুখ থেকে শুনে অবাক হচ্ছে। বলতে লাগলো, আপনি কি করে জানলেন আমি কান্না করে জ্বর আসলে, ঠান্ডা লাগলে? আপনি ছাতাটা নিয়ে যান, আমি আসছি, আমার কাজ আছে। আচ্ছা বাই। জয় তাড়াতাড়ি করে গাড়ি যেয়ে চলে গেল। জয়ের যাওয়ার পর এদিকে তাকিয়ে রয়েছে। ছাতাটা নিয়ে ভেতরে চলে গেল। জয় তাড়াতাড়ি করে ওর বাসায় চলে আসলো। নিজের ঘরে চুপ করে বসে রয়েছে। কিছুক্ষণ পর জয় জানলা খুলে কাছে গেল। জানলা খুলে দিল। জানলা খোলার সাথে সাথে বৃষ্টির পানির ঝাপটা মুখে এসে লাগলো। জয় আজকে এই বৃষ্টির পানি অনেক ভালো লেগেছে। ওর চোখ দিয়ে যে পানি পড়ছে সেটাও খেয়াল করেনি। রাবেয়া জয়ের ঘরে আসলো। জয়কে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, জয়, জানি বাবা তোমার অনেক কষ্ট হচ্ছে নিজের পরিবারের সামনে এইভাবে অভিনয় করতে, বিশেষ করে ছোঁয়ার সামনে। জয়, আপনি যদি না থাকতেন তাহলে কী যে হতো? আপনি আমাকে নতুন জন্ম দিয়েছেন, নিজের ছেলের জায়গায় দিয়েছেন। ওই শয়তানগুলো শাস্তি দেওয়ার জন্য সাহায্য করছেন। বিনা দোষে আবিরকে মরতে হলো, কিন্তু কোনো মতে আমি বেঁচে গেলাম। আপনি আমাকে আবার জন্ম দিয়েছেন। জয় কান্না করতে লাগলো। রাবেয়ার চোখ দিয়েও পানি পড়ছে। রাবেয়া জয়ের চোখের পানি মুছে দিয়ে বলতে লাগলো, রাবেয়া কাঁদে না বাবা, কাঁদে না। জয়, মা, আমাকে কথা দিন, যতক্ষণ পর্যন্ত ওই শয়তানগুলোকে শাস্তি না দিচ্ছি আপনি বলবেন না আমি যে প্রান্তিক, বিশেষ করে ছোঁয়াকে। কথা দিন। রাবেয়া, কথা দিচ্ছি, আমি বলবো না কাউকে তুমি প্রান্তিক। জয়, আমি জানি আপনি বলবেন না। রাবেয়া, এইবার চোখের পানি মুছে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। জয়, এখন খেতে মন চাচ্ছে না আম্মু, আমার সামনে কোনো না, এক্ষুনি যা বলছি যাচ্ছি। জয় এর ঘর থেকে রাবেয়া চলে গেল। জয় ওয়াশরুমে চলে গেল। ছোঁয়া ওর রুমে চলে আসলো। ছাতাটা বন্ধ করে যত্ন করে রেখে দিল। ছোঁয়া একটু হলেও ভিজে গেছে। ছোঁয়ার শাড়ি চেঞ্জ করতে চলে গেল। ছোঁয়া চেঞ্জ করছে আর ছোঁয়ার মনে পড়ছে প্রান্তিকের পাগলামোগুলো। প্রান্তিক সবসময় পাগলামি করতো ছোঁয়াকে শাড়ি পরানোর জন্য, আর সেটাও করেই ছাড়তো। সেই মুহূর্তগুলি মনে পড়ছে। ছোঁয়া শাড়িটা চেঞ্জ করে ফেললো। ছোঁয়া বিছানার উপর বসে পড়লো। ছোঁয়া মনে মনে বলতে লাগলো, ওনার সব কাজকর্ম আমার ছোটো সাহেবের সাথে কেন মিলে যাচ্ছে? আমি যে সবগুলো গুলিয়ে ফেলছি, আমার মাথাটা অনেক ব্যথা করছে। কাজল ছোঁয়ার ঘরে আসলো। কাজল ছোঁয়ার পাশে বসলো। কাজল যে ছোঁয়ার ঘরে এসেছে সেটা ছোঁয়া খেয়াল করেনি। কাজল ছোঁয়াকে ধাক্কা দিল। ছোঁয়া কাজলের দিকে তাকালো আর বলতে লাগলো, ছোঁয়া, আপু তুমি? কাজল, হ্যাঁ আমি। তুই তো এত মনমরা হয়ে থাকিস কেন? ছোঁয়া, আমি একটা কথা ভাবছিলাম। কী কথা রে ছোঁয়া? না না আপু, বলা যাবে না। কি হলো আবার? কিছু না, আমায় একটা সত্যি কথা বলতো। জি আপু। ওই ছেলেটা তোর কেমন লাগে? ভালোই। একটা জিনিস লক্ষ্য করেছিস ওর মধ্যে প্রান্তিকের আচরণগুলো ফুটে উঠছে? তার মানে আপুও বিষয়টা খেয়াল করছে মনে মনে। কোথায়? আমি তো কোনো খেয়াল করি না। ও হুম। সিরাজ অনেক রেগে গেছে। রাগে গজগজ করতে করতে সিরাজ বলতে লাগলো, সিরাজ, এতই যদি বিয়ে দেওয়ার ছিল তখন ওই ছেলেটার সাথে কেন দিতে হবে? আমি কি কম ছিলাম নাকি? না, আমি এই বিয়ে কিছুতেই দিতে দিব না। যদি বিয়ে হয় তাহলে আমার সাথে হবে, আর কারোর সাথে নেই। সিরাজ রাখতে রাখতে সব কিছু ভাঙতে লাগলো। সাদমান সিরাজের ঘরে আসলো। সিরাজকে থামানোর চেষ্টা করছে। সিরাজ কিছুতেই থামছে না। সাদমান সিরাজকে একটা চড় মারল। সিরাজ, বাবা তুমি আমাকে মারলে? হ্যাঁ মারলাম। সাদমান একজন এসে বলতে লাগলো, আজহার সাহেব এসেছে। সাদমান নিচে গেল। আজহারকে জড়িয়ে ধরলো। সাদমান আজহারকে জড়িয়ে ধরলো। আজহার সাদমানকে যে বলছে, আজহার, কিরে কেমন আছিস রে জয়? সাদমান, এই তুই আমাকে এই নামে ডাকবি না, শুধু সাদমান বলে ডাকবি। আজহার, কেন রে সাদমান? হাসান, জয়। সাদমান, জবের থেকে ও আমার লাইফ থেকে চলে গেছে, আমার এই নামটাও আমি মুছে দিয়েছি। ও যখন আমার সাথে ছিল তখন ওকে অসহ্য লাগতো। এখন বুঝতে পারছি ওকে ছাড়া আমি একদম অসহায়। আসমান, তোর না রাবেয়া ভাবির সাথে ওরকম করা উচিত ছিল না। আর যে কথাটা বলার জন্য এসেছি, আমাদের বিজনেসে অনেক লোকসান হয়েছে, আর আমাদের থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে আবির হাসান জয় নামে কোনো ছেলে। সাদমান, ছেলের বয়স কত? আজহার, হবে 26-27। সাদমান, এতটুকু বয়সে আমাদের সব কিছু কেড়ে নিল? আমার তো ওই ছেলের কোনো ক্ষতি করেনি। আজহার, ওরকম কিন্তু অনেক বছর ধরে চলে আসছে। সাদমান, আর তুই আজকে আমাকে বলছিস এই কথা? সাদমান, বলতে চেয়েছিলাম কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। সাদমান, একদিকে সিরাজ আর একদিকে কোম্পানি, কি করব বুঝতে পারছি না। আজকে যদি রাবেয়া থাকতো সব কিছু সামলে নিত, আমি আর পাচ্ছি না। আই নিড রাবেয়া, আই নিড হার। আজহার, সাদমান। রাবেয়া জয়ের রুমে খাবার নিয়ে আসলো। জয় ফ্রেশ হয়ে
বাইরে চলে গেছে। রাবেয়া জয়কে বলছে, রাবেয়া তোমাকে আর ওনার ক্ষতি করতে হবে না, অনেক তো হলো এইবার। জয়, আগে আবির ওনার ক্ষতি করেছে, আপনাকে অনেক কষ্ট দিয়েছিল এর জন্য, কিন্তু আমি ক্ষতি করেছি, উনি আমাকে ধোঁকা দিয়ে মারার চেষ্টা করছে, প্লাস আমাকে কষ্ট দিয়েছে, যার কারণে আপনি এখনও নীরবে কেঁদে যাচ্ছেন। জয়, রাবেয়া কান্না করতে লাগলুম। জয় রাবেয়ার চোখের পানি মুছে দিল আর বলছে, একদম কাঁদবেন না, আমি তো আপনার পাশে। জয়, রাবেয়া আঁচলের নিচে মুখ নিয়ে কাঁদতে কাঁদতে জয়ের ঘর থেকে বেরিয়ে গেলেন। জয়ের চোখ দিয়ে পানি পড়ছে আর বলছে, উনি ওনার ছেলের জন্য এত কান্না করছেন, না জানি আমার মা কত কান্না করছেন। আমেনা এমন হলে যে প্রান্তিক আমেনাকে মা বলে রাখলো। আমেনার সাথে সাথে পিছন ফিরে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল। মনটা আবার খারাপ হয়ে গেল আমেনার। অনেক খুশি হয়েছিল মা ডাকটা শুনে। জয় আর ছোঁয়ার বিয়ের দিন এসে পড়েছে। আজকে বিয়ে ওদের। আজকে ছোঁয়াকে একটু সাজার ইচ্ছে ছিল, শুধু শাড়িটা পরতে চেয়েছিল, কিন্তু সবার জোড়াজোড়িতে সাজতে হলো। ছোঁয়া মনে পড়ে যাচ্ছে এর আগের বারে ওকে সাজতে হয়েছিল প্রান্তিকের জন্য, কিন্তু আজকে অন্য করার জন্য। কথাগুলো মনে পড়তে ছোঁয়ার চোখ দিয়ে পানি উঠল। কাজল বলে উঠল, চোখ দিয়ে পানি ফেলছিস কেন? কাজল নষ্ট হয়ে যাবে তো। নষ্ট হোক, ছোট সাহেব থাকলে এটা কথা ছিল, অন্য কারোর জন্য পড়বো না। চুপ করবি, একদম চুপ করে বসে থাকবি তুই। চুপ করে বসে পড়লো। জয় পাঞ্জাবি বলল, বরের মতো সে যে আয়নার সামনে দাঁড়ালো। জয়ের চোখ দিয়ে পানি পড়ছে। জয় বলছে, ভালো ভালো বিয়েটা হয়ে গেলে ছোঁয়াকে আমার কাছে রাখতে পারবো, তাহলে সাদমান আর ওর কোনো ক্ষতি করতে পারবে না। জয় এই বাড়িতে চলে আসলো বিয়ে পড়ানোর আগে। খেতে দেওয়া হলো, বিয়েটা ভালোই হয়ে গেল, কিন্তু সিরাজ এসেছিল বিয়েটা ভেঙে দেওয়ার জন্য, কিন্তু জয় এর কড়া গার্ডের জন্য তা করতে পারেনি। সে আজ কিছু করতে পারেনি, তাই রাগ করে চলে গেল। এখন ছোঁয়া বিদায়ের বেলা। ছোঁয়া অনেক কান্না করছে, বাড়ির সবাই কান্না করছে। ফাহাদ এসে ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ছোঁয়া ফাহাদকে বলছে, কান্না করো না তুমি বাবা, তুইও যে কান্না করছিস। কোথায় কান্না করছি আমি? জাকির ছোঁয়ার কাছে আসলো, ছোঁয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ছোঁয়া জড়িয়ে ধরে কান্না করলো। ছোঁয়া জাকির বলছে, ভাইয়া তুমি বিয়ে করে ফেলো পুষ্পিতাকে, পুষ্পিতা তোমাকে অনেক ভালোবাসে ভাইয়া, আর তুমিও ভালোবাসো। ঠিক আছে। ছোঁয়াকে গাড়িতে বসিয়ে দেওয়া হলো। ছোঁয়া এখনও কান্না করেই যাচ্ছে। জয় ছোঁয়ার দিকে টিস্যু পেপার এগিয়ে দিল। ছোঁয়া জয়ের দিকে তাকালো। জয়কে দেখে ছোঁয়ার চোখ দিয়ে যেন আর পানি পড়ছে। জয় ছোঁয়াকে আরও বলছে, আপনি কান্না করলে কিন্তু একটু ভালো দেখায় না, অনেক পচা লাগে, আপনাকে হাসলে অনেক কিউট লাগে। ছোঁয়া এই কথা শোনার পর মুখে একটু হাসি ফুটলো। ছোঁয়ার মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা। ছোঁয়া একদিন খুব কান্না করতেছিল। প্রান্তিক একটু বকছিল ছোঁয়াকে, ও কথা শুনছিল না বলো, তাই কান্না করছিল, আর প্রান্তিকের উপর খুব রেগেছিল। প্রান্তিক ওর সাথে কথা বলতে আসলে মুখ ঘুরিয়ে নিত, আবার কান্না করা শুরু করে দিত। প্রান্তিক ছোঁয়াকে বলছে, প্রান্তিক আর কোনো দিন বকবো না, এইবার তো মাফ করে দে। ছোঁয়া, আপনি আমাকে কখনোই মাফ করবো না, আপনি অনেক পচা। প্রান্তিক এখন কি করবে, ওর রাগ ভাঙানো সেইটা বুঝে উঠতে পারছে না। প্রান্তিক আবারও বলা শুরু করলো, প্রান্তিক তুই জানিস তোকে কান্না করলে অনেক পচা দেখায়, তুই হাসলে অনেক কিউট লাগে, এরকম সত্যি কথা। ছোঁয়া মুখে একটু হাসি ফুটলো। ছোঁয়া প্রান্তিককে জড়িয়ে দিল, প্রান্তিকও ছোঁয়াকে জড়িয়ে দিল। ছোঁয়া প্রান্তিককে বলছে, ছোঁয়া কখনো আমাকে ছেড়ে যাবেন না তো? প্রান্তিক, কখনোই ছেড়ে যাব না, এইভাবে জড়িয়ে রাখবো। জয়ের মুখে একটু হাসি দেখে বলতে লাগলো, হঠাৎ আপনি হেসে উঠলেন কেন, কী হয়েছে? কিছু না, এমনি। জানেন জয়বাবু, ছোট সাহেব আমাকে বলেছিল উনি আমাকে কখনো ছেড়ে যাবে না, কিন্তু উনি আমাকে ছেড়ে চলে গেছেন। আমি তোকে ছেড়ে যাইনি, আমি তোর পাশে আছি মনে মনে। কিছু বললেন জয়বাবু? কিছু না। দুজনে জয়ের বাড়িতে চলে গেল। জয় প্রথমে গাড়ি থেকে নামলো, তারপর ছোঁয়াকে নামালো। ছোঁয়া দরজার সামনে যেয়ে দাঁড়ালো। রাবেয়া ছোঁয়াকে ঘরে তুলে নিল, তারপর সোফার মধ্যে বসিয়ে দিল। জয় ছোঁয়ার পাশে নিয়ে বসিয়ে দিল। কিছু নিয়ম সেগুলো পালন করলো। রাবেয়া ছোঁয়াকে নিয়ে খাবার টেবিলের কাছে গেল, বসিয়ে দিল চেয়ারের উপর। রাবেয়া ছোঁয়ার সামনে খাবার দিয়ে বলতে লাগলো, নাও কিছু খেয়ে নাও। জানি তেমন কিছু খাওয়া হয়নি, না খেলে অসুস্থ হয়ে পড়বে। না মা, আমার খিদে নেই। বললেই হলো, দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি। এই বলে এক লোকমা রাইস ছোঁয়ার দিকে এগিয়ে দিল। ছোঁয়া চোখ দিয়ে পানি পড়ছে। জয় বলে উঠল, মা নিজের থেকে আপনাকে খাইয়ে দিতে যাচ্ছে, খেয়ে ফেলুন। মার হাত তো ব্যথা হয়ে গেল, আর কত দেরি করবেন? মায়েদের হাত কখনো ব্যথা হয় না। ছোঁয়া খেয়ে নিল। রাবেয়া নিজে ছোঁয়াকে জয়ের ঘরে নিয়ে গেল। জয়ের ঘরে দিয়ে আসার পর চলে গেল। ছোঁয়া চুপচাপ বসে আছে। ছোঁয়ার ভয় আছে, জয় তো আবার ওর সাথে কোনো কিছু করে ফেলবে না তো। ছোঁয়া মনে মনে বলছে, ছোঁয়া বিয়েটা তো হয়ে গেছে, এখন যদি উনি আমার সাথে উল্টোপাল্টা কিছু করতে আসে তখন কি করব আমি? আমি তো কিছুই বলতে পারবো না। যতই হোক ওনার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আমাকে টাচ করার অধিকার আমি আমার ছোট সাহেবকে দিয়েছি। আমার খুব ভয় করছে। জয় ঘরে চলে আসলো। ছোঁয়া জয়কে দেখে ভয় পেল।
ছোঁয়া মনে হচ্ছে এই বুঝি জয় ছোঁয়ার কাছে আছে। জয় বুঝতে পারছে ছোঁয়া ভয় পাচ্ছে, আর কিসের জন্য ভয় পাচ্ছে সেটাও খুব ভালো করে বুঝতে পারছে। তাই জয় ছোঁয়াকে বলল, ভয় পাবেন না আপনি, আমি আপনার সাথে কিছুই করব না, আপনি নিশ্চিন্তে থাকেন। জয় বিছানা থেকে বালিশটা নিয়ে সোফায় গেল, সোফায় শুয়ে পড়লো। তারপর বলতে লাগলো, আপনি বিছানায় ঘুমিয়ে পড়ুন, আপনি সোফায় শুয়ে পড়বো। ছোঁয়া আর কিছু বলল না, শুয়ে পড়লো বিছানার লাইটটা অফ করে। সিরাজ ওর ঘরের এদিক থেকে ওদিক হাঁটাহাঁটি করছে আর প্রচুর রেগে আছে। এখন মনে হচ্ছে সব কিছু শেষ করে দিবে। শেষ রাগে গজগজ করতে করতে লাগবে, ধ্যাত বিয়েটা আটকাতে পারলাম না। কেন যে ওই দিন পার্কে গিয়েছিলাম, পার্কে না গেলে ভালোই হতো, অন্তত ওই মেয়ের সাথে আমার দেখা হতো না, আমার মনের মধ্যে গেঁথে যেত না। না পারছি মেয়েটাকে বলতে, সারাক্ষণ আমার কল্পনার মধ্যে আছে। ওই আবির হাসান জয় কেড়ে নিল এই মেয়েকে আমার কাছ থেকে। আবির হাসান জয়কে তো আমি ছাড়ছি না। সাদমান বাইরে থেকে সিরাজের সব কথা শুনছিল। সাদমান মনে মনে বলছিল, সাদমান, আমার ছেলে যে মেয়েকে বিয়ে করেছে সেই মেয়ের সাথে আবির হাসান জয়ের বিয়ে হয়েছে। আবির হাসান জয়কে হারানোর একটা উপায় আছে, জাস্ট এই আইডিয়াটা সিরাজের কানে দেখাতে হবে। সাদমান হাসতে হাসতে সিরাজের ঘরে ঢুকলো। সিরাজ ওর বাবাকে দেখে বলতে লাগলো, সিরাজ, বাবা কিছু বলবে? তোকে একটা আইডিয়া দিতে এসেছি। কী আইডিয়া বাবা? তোর ভালোবাসার মানুষকে ফিরে পাবার আইডিয়া। সেটা কিভাবে সম্ভব? ওর তো বিয়ে হয়েছে। তুই সোহাকে কিডন্যাপ করে ফেল, তাহলে প্রবলেম সলভ। কিন্তু কিভাবে করবো কিডন্যাপ? কালকে ওদের বউ ভাত, আর কালকে ওর বাড়ির লোকজন ওকে বাড়িতে নিয়ে আসবে, ঠিক সেই সময় সময়টাতে কিডন্যাপ করে নিবি। সিরাজ, ওই আবির হাসান জয় থাকলে তো কিডন্যাপ করতে পারবো না। চিন্তা করিস না, আমি সেই ব্যবস্থা করবো। তুমি অনেক ভালো বাবা। ছর ঘুম আসছে না কিছুতে, অথচ 1টা বেজে গেছে। সোফার দিকে তাকিয়ে খেয়াল করলো জয় শীতে কাঁপছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে শীত শীত ভাব। একটা কাঁথা নিয়ে জয়ের কাছে গেল, জয় গায়ে দিয়ে দিল। এইবার জয়ের কাঁপুনিটা একটু কমছে, নিজের গতিতে শীত করছে, তাই ছোঁয়া বিছানায় যেয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লো। মনে পড়ে যাচ্ছে সেই দিনটার কথা, যেদিন ছোঁয়ার প্রান্তিক এইভাবে কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল। ওই দিন প্রান্তিক খুব জ্বালাচ্ছিল ছোঁয়াকে। তাই ছোঁয়া প্রান্তিককে বলল, ছোঁয়া, কী হয়েছে আপনার, এত জ্বালাচ্ছেন কেন? প্রান্তিক, আমার বউকে আমি কি একটু আদর করতে পারবো না, একটু টাচ করতে পারবো না? ছোঁয়া, এখন ঘুমানোর সময় না, এখন না, পরে এইসব, এখন আমার ভালো লাগছে না, এমনিতে খুব শীত করছে। প্রান্তিক, আচ্ছা ঠিক আছে। প্রান্তিক মুখ ঘুরিয়ে শুয়ে পড়ছিল। আর আজকে জ্বালানোর মতো কেউ নেই। জয়, চিন্তা করিস না, আর কয়টা দিন যেতে দে, তারপর জ্বালানো শুরু করব। মনে মনে প্রান্তিককে ছোঁয়াকে কিছু একটা বলছে। তাড়াতাড়ি করে উঠে বসলো, কিন্তু ছোঁয়াকে কাউকে দেখতে পেল না, কেউ নেই এখানে। কিন্তু পরিষ্কার শুনতে পেয়েছিল প্রান্তিক ছোঁয়াকে কিছু একটা বলেছিল। মনে মনে বলছে, আমি পরিষ্কার শুনলাম ছোটো সাহেব আমাকে কিছু একটা বলছিল, কিন্তু এইখানে তো ছোটো সাহেব নেই, আমি ছোটো সাহেবের কণ্ঠ কীভাবে শুনতে পেলাম? হয়তো আমার মনের ভুল। আর 7-5 না ভেবে শুয়ে পড়লো। সাথে সাথে ঘুমিয়ে পড়লো। সকাল হয়ে গেছে, কিন্তু এখনও ঘুম থেকে উঠেনি। রাতে অনেক পরে ঘুমিয়ে পড়েছে তো তাই। জয় ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে দেখে ছোঁয়ার ঘুম থেকে উঠেনি। জয় ফ্রেশ হয়ে আসলো, জয় রেডি হয়ে নিল, কিন্তু ছোঁয়া এখনও ঘুম থেকে উঠেনি। জয় ছোঁয়ার পাশে যেয়ে বসলো আর বলতে লাগলো, জয়, তুই তো কোনো দিন লেট করে ঘুম থেকে উঠিস না, আজকে কেন? সাথে সাথে ঘুম থেকে উঠে পড়লো। জয়কে দেখে বলতে লাগলো, ও আপনি জয়বাবু, অন্য কাউকে আশা করছিলেন? আমি ভেবেছিলাম ছোটো সাহেব। তো ছোটো সাহেবে তো মনে মনে। জয় কোনো কিছু না বলে নিচে চলে গেল। ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে চলে আসলো। রাবেয়া কিছুক্ষণ পরে আসলো এই ঘরে, এসে ছোঁয়ার পাশে বসলো, মাথায় হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আজকে এই শাড়িটা পরো, অনেক সুন্দর দেখাবে তোকে, আমি তোমার জন্য পছন্দ করে কিনছি। ঠিক আছে, আজকে এই শাড়ি পরবো। আজকে কিন্তু তোমার বাড়ির লোকেরা আসবে, তোমায় একদিনের জন্য নিয়ে যাবে। নিচে আসতে খেতে জি। নিচে খেতে নিচে যেতে লাগলো। নিচে যাওয়ার সময় পা পিছলে পড়ে যাচ্ছিল। জয় সাথে সাথে ছোঁয়াকে ধরলো। জয়কে শক্ত করে শার্টটা এমনভাবে ধরছে যে শার্টটা মনে হয় চিরিয়ে ফেলবে। জয় ছোঁয়াকে ছেড়ে দিল। জয় ছোঁয়াকে বলছে, আপনি ঠিক আছেন তো? খাবার টেবিলে যেয়ে বসলো, তেমন কিছুই খেলো না, একটু খেয়ে চলে আসলো। ওর ঘরে চলে আসলো। দুপুরে কিছুক্ষণ পর শাড়ি পরে নিল। বাড়ির সবাই চলে এসে নিচে নেমে দেখলো। জয় ছোঁয়ার দিকে তাকালো, চোখ সরাতে পারছে না। অনেক সুন্দর লাগছে ছোঁয়াকে। জয় মনে মনে বলছে, অনেক সুন্দর লাগছে তোকে এই শাড়িতে, আমি চোখ সরাতে পারছি না। দৌড়ে গিয়ে সবাইকে জড়িয়ে ধরলো আর কাঁদতে কাঁদতে লাগলো। ছোঁয়াকে বলছে, কিরে কাঁদছিস কেন? এমনি। ছোঁয়ার চোখের পানি মুছে দিল। সবাই দুপুরে খাবার খেতে বসে গেল। ওইদিকে সিরাজ ছোঁয়াকে কিডন্যাপ করার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু ছোঁয়ার বাইরে বের হওয়ার অপেক্ষা। সিরাজ মনে মনে বলছে, আর মাত্র কিছুক্ষণ পর ছোঁয়া আমার হয়ে যাবে, আমি যে আর অপেক্ষা করতে পারছি না। সাগর, ইন্তেজার কা ফল মিঠা হতা है। সিরাজ, ইয়েস। বিকাল হয়ে গেছে। ছোঁয়াকে ওরা আজকে এই বাড়ি থেকে নিয়ে যাবে জয়কেও।
তাই ওরা বাইরে বেরোচ্ছে। বের হওয়ার সময় জয়ের মোবাইলে আননোন নাম্বার থেকে কল আসে। তাই জয় সবাইকে বলছে আমি এই কলটা রিসিভ করে আসছি। আচ্ছা, ওরা বাইরে চলে গেলেও সেই ছোঁয়া বাইরে এসেছে। সিরাজ মুখে মাস্ক লাগিয়ে ছোঁয়াকে টান দিয়ে গাড়িতে উঠলো। সবাই চিৎকার শুরু করলো। সিরাজ ছোঁয়াকে নিয়ে চলে গেল। ছোঁয়া নিজেকে বারবার ছোটানোর চেষ্টা করছে, কিন্তু সিরাজের শক্তির কাছে হেরে যাচ্ছে। ছোঁয়া সেন্সলেস হয়ে পড়ল। সবাই চিৎকার শুনে জয় বাইরে আসলো। জয় সবাইকে জিজ্ঞাসা করছে কী হয়েছে আর ছোঁয়া কোথায়। ফাত কোথা থেকে এক ছেলে এসে ছোঁয়াকে তুলে নিয়ে গেল। কে ছিল? মুখে মাস্ক পরা ছিল তাই দেখতে পারিনি। কে করলো আমার মেয়েটাকে কিডন্যাপ? কে করতে পারে ছোঁয়াকে কিডন্যাপ? আমাদেরকে এক্ষুনি পুলিশ স্টেশনে যেতে হবে। রাবেয়া, কী হয়েছে? বাইরে এত চেঁচামেচি শুনলাম। মা, ছোঁয়াকে কে যেন কিডন্যাপ করে নিয়ে গেছে, তাই আমরা পুলিশ স্টেশনে যাচ্ছি। রাবেয়া, চল চল। সিরাজ ছোঁয়াকে নিয়ে একটা ভাঙা বাড়িতে গেল। ছোঁয়ার এখনও সেন্স বেড়েনি। সিরাজ ছোঁয়ার একটা খাটের উপর শুয়ে দিল। সিরাজ ছোঁয়াকে রেখে দিয়ে বাইরে চলে গেল। জয় আর বাকি পুলিশরা স্টেশনে চলে এসেছে। তারা পুলিশ স্টেশনের ভিতরে ঢুকলো। ওরা ভিতরে যে জানতে পারলো ওসি এখনও থানায় নেই, আসতে একটু দেরি হবে। তাই ওরা ওসি সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলো। জয় বলতে লাগলো, আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি একাই উদ্ধার করে যাচ্ছি ছোঁয়াকে। আমি জানি কে কিডন্যাপ করছে। এই কিডন্যাপার জয়। কোথায় যাচ্ছিলি তুই একলা? আর কে করেছে ছোঁয়াকে কিডন্যাপ? সাদমান আর ওর ছেলে সিরাজ। জয়, কি? রাবে, এটা সত্যি। আর আমি জানি কোথায় রেখেছে ওকে। আর আমি সেখানে যে। জয়, তুই একা যাবি না ওইখানে, আমিও যাবো তোর সাথে। আমার ওনার ওপর বেশ বোঝাপড়া আছে। রাবে, জি চলুন। জয় আর রাবে বের হয়ে পড়লো। ছোঁয়ার জ্ঞান ফিরেছে। ছোঁয়া আস্তে আস্তে চোখ খুলতে লাগলো। ছোঁয়ার মাথায় হাত দিয়ে উঠতে লাগলো আর বলতে লাগলো, আমি কোথায় এটা? আমি এইখানে কিভাবে আসলাম? ছোঁয়ার মাথায় প্রচণ্ড ব্যথা। তারপর ছোঁয়ার মনে হচ্ছিল ওর সাথে কি হয়েছিল। ছোঁয়া আস্তে আস্তে উঠে দাঁড়ালো। এই রুমে বাইরে যেতে লাগলো। সিরাজ একটা চেয়ারে বসে রয়েছে। জয় ভিতরে ঢুকলো। জয়কে দেখে সিরাজ বলতে লাগলো, আরে তুই কে রে? এইখানে কি করে ঢুকলি? সিরাজ, আমি আমার স্ত্রীকে বাঁচানোর জন্য সব জায়গায় যেতে পারি। জয়, কে তোর স্ত্রী? ছোঁয়া। ও, তাহলে তুই ওর সেকেন্ড হাজব্যান্ড? ছোঁয়া কোথায় রেখেছিস? তোকে বলবো কেন? ছোঁয়া শুধু আমার, আর কারো না। জয় সিরাজের কলার ধরে বলতে লাগলো, ভালোই ভালোই কি বলবি? মারবি নাকি তুই আমাকে? মার না মার, উল্টে তুই বিপদে পড়বি। ছোঁয়া এখানকার কোনো কিছুই চিনতে পারছে না। ছোঁয়া এই ঘরে চলে আসলো, কিন্তু কেউ দেখেনি ছোঁয়াকে। রাবেয়া ভিতরে চলে আসলো। সিরাজ রাবেয়াকে দেখে এক ধাপ পিছিয়ে গেল। সিরাজের চোখ দিয়ে পানি পড়ছে। সিরাজ ওর নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সিরাজ রাবেয়াকে দেখে বলছে, মা, তুমি বেঁচে আছো? কিন্তু বাবা যে বলছিল তুমি বেঁচে নেই। সিরাজ, হ্যাঁ আমি। তোর বাবা তোকে মিথ্যে কথা বলেছিল। না জানি আর কত মিথ্যে বলেছিল, তুই নিজেও জানিস না। রাবেয়া, বাবা কেন মিথ্যে কথা বলেছে? সিরাজ, কারণ তার যে আমাকে আর দরকার ছিল না। তোর বাবা আমাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু আমি কোনো মতেই বেঁচে যাই। রাবেয়া, কি? সিরাজ। সিরাজ রাবেয়াকে যে জড়িয়ে ধরল। সিরাজ আর রাবেয়া বলতে লাগলো, মা, তুমি আমাকে ছাড়া কিভাবে থেকেছিলে একা? তোমার পাশে তো কেউ ছিল না। সিরাজ, আমার পাশে ছিল আমার ছোট্ট ছেলে, তোর ছোট ভাই আবির হাসান জয়। রাবেয়া, আবির হাসান জয়? সিরাজ। সিরাজ জয়ের কাছে যাচ্ছিল। জয় সিরাজকে আটকে দিয়ে বলতে লাগলো, আমি তোর ভাই না, আমি প্রান্তিক। তোর ভাই তো এই পৃথিবীতে আর নেই। জয়, কি? আমার ভাই আর বেঁচে নেই? কে মেরেছে আমার ভাইকে? তোর বাবা সাদমান হাসান। তোর বাবার মূল উদ্দেশ্য ছিল আমাকে মারার, কিন্তু আবির ওই দিন আমার সাথে ছিল, আমার সাথে ফ্রেন্ডশিপ ছিল। যখন আমাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল ওই সময় আমার সাথেই ছিল। ও তো মারাই গেল, কিন্তু আমি কোনো মতে বেঁচে যাই। আর আমার চেহারা পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো প্রান্তিক। বাবা এটা কী করেছে? সিরাজ। সিরাজ কান্না করতে লাগলো। ছোঁয়া সব কিছু শুনে ফেললো। ছোঁয়ার চোখ দিয়ে পানি পড়ছে আর মুখে একটা হাসি ফুটে উঠলো। ছোঁয়া বলে উঠলো, ছোট সাহেব। প্রান্তিক ছোঁয়ার দিকে দৌড়ে তাকলো। প্রান্তিক দৌড়ে ছোঁয়ার কাছে চলে গেল। ছোঁয়াকে জড়িয়ে ধরলো, কান্না করতে লাগলো আর বলতে লাগলো, তুই ঠিক আছিস তো? প্রান্তিক, আমি ঠিক আছি ছোট সাহেব, আপনি ঠিক আছেন তো? ছোঁয়া, আপনি আমাকে বলেননি কেন আপনি আমার ছোট সাহেব? বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। প্রান্তিক, সাদমান সাহেব চলে এসেছে, হাতে একটা বন্দুক। বন্দুকটা প্রান্তিকের দিকে তাক করে রেখেছিল আর বলতে লাগলো, ওই দিন না হয় তুই না মরেছিলি, কিন্তু আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। সাদমান, বাবা তুমি প্রান্তিককে কেন মারতে চাচ্ছ? ওর বাবা আর ওর আঙ্কেল আমার চিরশত্রু। এর জন্য ও আমার সাথে টক্কর দিতে চাইতো, এর জন্য মারতে চাই একে আমি। কিন্তু আফসোস ওই দিনও বেঁচে গেছিলে। সাদমান, জানো বাবা তুমি ওই দিন কাকে মেরেছিলে? জানো তুমি এটা? সিরিয়াস, কাকে? তোমার ছোট ছেলে আর আমার ছোট ভাই আবির। জিজ্ঞাসা, ছি বাবা, তোমাকে আমার বাবা বলতে লজ্জা করে। সাদমানের হাত থেকে বন্দুকটা পড়ে গেল আর নিচে বসে পড়লো আর কান্না করতে লাগলো। পুলিশ আর ফাহাদ আর বাকি সবাই চলে এসেছে। সাদমানকে ধরে নিয়ে গেছে। সিরাজকে কিডন্যাপ করেছিল ওই সিরাজকেও ধরে নিয়ে গেছে।
ছোঁয়া সবার কাছে এলো আর বলতে লাগলো, ছোট সাহেব বেঁচে আছে। ছোঁয়া, কোথায় প্রান্তিক? আফজাল, ওই তো প্রান্তিককে দেখিয়ে দিয়ে। কি জয়? আফজাল, বাবা। আমেনা প্রান্তিকের কাছে ছুটে গেল, জড়িয়ে ধরলো আর কান্না করছে। ওরা সবাই বাড়ি চলে গেল। আজকে প্রান্তিকের সব প্রিয় খাবার রান্না করছে। আরও 6 মাস কেটে গেল, বিয়ের 1 বছর পূর্ণতা পেল। ছোঁয়া মা হতে চলছে, তাই প্রান্তিক ছোঁয়ার শুধু খেয়াল রাখছে। রাতের বেলা প্রান্তিক ছোঁয়ার কথা বলছে, আমার কিন্তু একটা মেয়ে চাই, যে তোর মতো কিউট হবে। প্রান্তিক, না ছেলে চাই, আপনার মতো হ্যান্ডসাম হবে। ছোঁয়া, না মেয়ে হবে না ছেলে হবে। এই নিয়ে ওরা ঝগড়া শুরু করে দিল। একসময় ছোঁয়া প্রান্তিককে জড়িয়ে দিল, প্রান্তিক ছোঁয়াকে। ছোট সাহেব শেষ পর্ব সমাপ্ত। সম্পূর্ণ পর্ব পেতে গেলে প্লে লিস্ট চেক করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।